সুদীপের ডেড বডিটা একটা পর্দা দিয়ে মোড়ানো ছিল। কাবেরী আর ইন্সপেক্টর অবিনাশ দোকানে গিয়ে সেই পর্দাটা কে কিনেছে খোঁজ করতে দোকানদার চৈতালিকে দেখিয়ে বললেন ইনি। কাবেরীর মুহূর্তের জন্য মনে হলো সব শেষ হয়ে গেল। চৈতালির ছেলের উচ্চশিক্ষা, তার মৃত বাবার স্বপ্ন সব শেষ হয়ে গেল। তখনই অবিনাশের পিছন থেকে একজন কর্মচারী খুব অধৈর্যভাবে বলল, কি গো, বলো না, এই বান্ডিলটা কে চাইল? কাউন্টারের লোকটা বিরক্ত হয়ে বলল, বললাম তো ইনি। ছেলেটা পর্দার বোঝাটা চৈতালির সামনে রেখে দিল। এবার দোকানদার অবিনাশকে বললেন, হ্যাঁ, আপনার কি চাই বললেন? অবিনাশ নিজেও ভেবেছিলেন যে দোকানদার তার কথার উত্তরেই ইনি বলেছিলেন। এখন বুঝলেন যে কথাটা তার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলেছিলেন। অতএব তিনি আবার পর্দাটা দেখিয়ে আগের কথাটাই দ্বিতীয়বার বলতে গেলেন। কিন্তু দোকানদারের এত শোনার ধৈর্য নেই। তিনি ওনার হাত থেকে পর্দাটা কেড়ে নিয়ে বললেন, এ তো অনেক পুরনো মাল, 2 বছর হয়ে গেল কোম্পানি এই কাপড় বানানো বন্ধ করে দিয়েছে, আপনাকে এর থেকে ভালো মাল দিচ্ছি। উত্তরের অপেক্ষা না করে তিনি ওপরের দিকে তাকিয়ে গলা তুলে হাঁক দিলেন, বাবু, 7 নম্বর বাক্সটা ফেলতো। কাবেরী দেখল চৈতালি উঠে হনহন করে বেরিয়ে যাচ্ছে। দোকানদার গলা তুলে বললেন, আরে কি হলো, ও দিদি, চলে যাচ্ছেন কেন? কিন্তু চৈতালি কোনো কথার উত্তর দিল না। ওদিকে ততক্ষণে ওপর থেকে কোনো অদৃশ্য বাবু 7 নম্বর বাক্সটা নিচে ফেলে দিয়েছে, আর দোকানদার ফটাফট সেটা খুলে তার থেকে একে একে পর্দা বার করে ওনাকে দেখাতে শুরু করে দিয়েছে। অবিনাশ তখনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলার যে তার মাল নয়, মালের মালিককে চাই, কিন্তু এত হট্টগোলের মধ্যে তার বক্তব্য চাপা পড়ে গেল। অবিনাশ বিরক্ত হয়ে উঠে পড়ে বললেন, আরে দূর মশাই, আপনার পর্দা আপনি গায়ে জড়িয়ে বসে থাকুন। বলে গজগজ করতে করতে দোকান থেকে বেরিয়ে এলেন। বাড়ি এসে অত্যন্ত বিরক্তির সাথে বললেন, এরা মানুষ না মেশিন? যা প্রোগ্রামিং করা আছে তার বাইরে যেতেই পারে না। কাবেরী হাসল। অবিনাশ ওকে শ্যামবাজারে কনক চাঁপাদের বাড়িতে যেতে বলল, কারণ কাল ছেলেটাকে দেখার পর থেকে ওনার মনে হয়েছে যে খুনটা ওরা দুজন মিলেই করেছে। তাই আগে মেয়েটাকে, তারপর ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো কেসটা সলভ হয়ে যাবে। কাবেরী জিজ্ঞেস করল, আজ যে রবিবার আপনার ছুটি নেই? অবিনাশবাবু জানালেন, ওনার মেয়ে 1 বছর হলো চাকরি নিয়ে পুনেতে শিফট করেছে, আর ওনার স্ত্রী মেয়ের কাছে গেছেন। ফাঁকা বাড়িতে ওনার একা একা ভালো লাগছে না, তাই কাজে বেরিয়ে পড়েছেন। একটু পরে কাবেরী আর অবিনাশ কনক চাঁপাদের বাড়ি পৌঁছে বেল বাজালো। ভিতর থেকে কনকের আওয়াজ শোনা গেল, কে? শ্যামলী? কাবেরীরা কোনো কথার উত্তর দিল না। ও আবার ভিতর থেকে চেঁচিয়ে বলল, তোমাকে বলেছিলাম তো আজ কাজ করার দরকার নেই, তুমি বাড়ি যাও, আমি সব কাজ করে নিয়েছি। কাবেরীরা সাড়া না দিয়ে আবার বেল বাজালো। দরজায় কোনো আইহোল নেই। অতএব কনক বেশ বিরক্ত হয়ে দরজা খুলে কাজের মেয়ের উদ্দেশ্যে চেঁচাতে গিয়ে কাবেরীদের দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কাবেরীরা একরকম ওনাকে ধাক্কা দিয়েই ভিতরে ঢুকে গেল। দেখা গেল আগের দিনে সেই ছেলেটা সোফায় বসে আছে। পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে যে সে অনেক আগে থেকেই সেখানে বসবাস করছে। ওদের দেখে ছেলেটা উঠে দাঁড়িয়ে পড়েছে। কনক বলল, আমার খুড়তুতো দাদা গ্রামে থাকে, ওনার খবরটা শুনে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। অবিনাশ বেশ চিবিয়ে চিবিয়ে বললেন, নাম সুবিমল ধর, নিবাস বাগবাজারের একটা মেষ, পেশা একটা ছোট বেসরকারি অফিসে ক্লারিক্যাল জব। আর শুধু আজ নয়, গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় আপনাদের একসাথে মোটর সাইকেলে ঘুরে বেড়াতে দেখা গেছে। ধরবাবু, আপনি যে আমাদের কাছে ধরা পড়ে গেছেন, এবার আপনাকে দয়া করে একটু থানায় পদধূলি দিতে হবে। ওরা দুজনে একসাথে অনেক কিছু বলে যাচ্ছিল, কিন্তু অবিনাশ ওর কোনো কথায় কর্ণপাত না করে ওনাকে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দিলেন। কনস্টেবল যখন ওকে নিয়ে চলে গেল, অবিনাশ বেশ জমিয়ে বসে বললেন, নিন ম্যাডাম, এবার বলে ফেলুন তো সুদীপকে কিভাবে খুনটা করলেন। এর পরের 10 মিনিট ধরে কনক চাঁপা কেঁদে কেঁদে একই কথা বলে চললেন যে তিনি কখনোই খুন করেননি। হ্যাঁ, সুবিমল ধরের সঙ্গে বিয়ের আগে তার একটা সম্পর্ক ছিল, কিন্তু সুবিমলের বাড়ি থেকে বিয়ে দেয়নি। তারপর 1 মাস আগে ও কলকাতায় কাজ নিয়ে এসে কনকের খোঁজ করে। যেহেতু সুদীপ বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো, তাই ওদের সম্পর্কটা আবার গড়ে উঠেছিল। কিন্তু তা বলে সুদীপের মতন ক্ষমতাবান লোককে হত্যা করার মতন দুঃসাহস ওদের নেই।
নতুন কিছু কথা বার করার সম্ভাবনা নেই দেখে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ল। 1:30 বেজে গিয়েছিল। ওরা যে যার বাড়ি ফিরে গেল। খেতে বসে চৈতালির ফোন এলো। উনি কিছু বুঝতে পারেননি তো? না মনে হয়। আপনি এত ছুটোছুটি করে বেরিয়ে গেলেন কেন? দোকানদার যদি বলে দিত। পর্দাটা কবে কিনেছিলেন? মনে নেই, 4-5 বছর হবে। এতদিন আগের কথা মনে রাখা সম্ভব নাকি? ওই দোকানে কি মাঝে মাঝেই যান? না, তারপর থেকে কোনোদিনই যায়নি। তাহলে ওদের পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, একটা কথা বলুন, সুদীপের সঙ্গে আপনার কখনো ফোনে কথা হতো? না তো, কোনোদিনই হয়নি। মনে হয় আমার নাম্বারও জানতো না। যখন যা বলেছে বাড়ি এসেই বলেছে। তাহলে ওনার ফোনের নাম্বারগুলো একটু চেক করতে হবে। সেদিন উনি আপনাদের বাড়িতে 10টা নাগাদ এসেছিলেন না? হ্যাঁ, অভির ফিরতে দেরি হচ্ছিল বলে আমি বারবার ঘড়ি দেখছিলাম, তাই সময়টা ভালোভাবে মনে আছে। পার্টি অফিস থেকে বেরিয়েছিলেন 8টায় আর আপনার কাছে গিয়েছিলেন 10টায়। তাহলে মাঝের সময়টা উনি কোথায় ছিলেন? আপনাকে কিছু বলেননি? না, শুধু বলেছিল আমার খুব কষ্ট, আমাকে বাঁচাও। তবে এত ড্রিঙ্ক করেছিল যে ওর কথাগুলো ভালো করে বোঝাও যাচ্ছিল না। সেখানেও তো প্রশ্ন। লোকে বলছে সুদীপ কোনোদিন ড্রিঙ্ক করতো না। সে কি? তাহলে সেদিন কি এমন পরিস্থিতি হলো যে উনি এত ড্রিঙ্ক করলেন? যাকে রাখছি এখন। আপনারা বাইরে একটু কম ঘোরাঘুরি করবেন। হ্যাঁ। আর হ্যাঁ, এক্ষুনি পর্দা বদলানোর দরকার নেই। পুরনোগুলো রাখবেনই বা কোথায়? বরং যেগুলো আছে সেগুলোকেই একটু সেটিং চেঞ্জ ফেঞ্জ করে কিছু করার চেষ্টা করুন। আচ্ছা। কাবেরী ফোন রেখে দিল। খেয়ে উঠে গোপালের মোটরসাইকেলে করে দুজনে বেরিয়ে সুদীপের পার্টি অফিস থেকে স্টার্ট করে পানির দোকান হয়ে চৈতালির বাড়ি পর্যন্ত ঘুরে এলো। পানির দোকানদারকে জিজ্ঞেস করলো সুদীপ যখন এসেছিল তখন ঠিক কটা বেজেছিল। লোকটা শুরুতে মনে করতে পারছিল না, তারপর কাবেরী সাহায্য করলো যে সেই সময় ওনার কোনো ফোন টোন এসেছিল কিনা। উনি বললেন হ্যাঁ, ঠিক তখনই ওনার পিসির ফোন এসেছিল। তারপর মোবাইলের সময়টা দেখে বললেন 8:17। বাড়ি এসে কাবেরী অবিনাশকে ফোন করে সুদীপের ফোন ডিটেলগুলো জানতে চাইল। অবিনাশ বললেন, সে তো সেই প্রথম দিনেই আমরা চেক করেছিলাম, ওতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ওকে, ফোনটা কি এখনো থানাতেই আছে? হ্যাঁ, থানাতেই আছে। বিকেলে থানায় চলে এসো, আমি ওখানেই থাকবো। ঠিক আছে। আর পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি না? না, আজ রবিবার তো, তাই পাওয়া যায়নি, কালকে পাওয়া যাবে। বিকেল 5টা নাগাদ কাবেরীরা থানায় পৌঁছল। অবিনাশ সাদরে অভ্যর্থনা করে বললেন, আরে এসো এসো, দারুণ খবর। কেস মোটামুটি সলভই হয়ে গেছে বলা যায়। কাবেরী বেশ অবাক হয়ে বলল, কী রকম? অবিনাশ যা যা বললেন তা হলো, সকালে কনক চাঁপার প্রেমিক সুবিমল ধরকে থানায় এনে ক্রমাগত ধোলাই দেয়া হচ্ছিল। শেষে সে স্বীকার করেছে যে সে আর কনক মিলে ঠিক করেছিল সুদীপকে মেরে তারা নতুন করে সংসার করবে। সেই মতো প্ল্যান করে সে মঙ্গলবার রাতে একটা চাকু সঙ্গে নিয়ে সুদীপের পার্টি অফিসের কাছাকাছি এক জায়গায় অপেক্ষাও করছিল। তারপর রাত 10:30 নাগাদ দুটো ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে পার্টি অফিস থেকে বেরিয়েছিল। একজন বলেছিল, সুদীপদার ফোনটা চার্জে রয়ে গেল যে, নিয়ে আসি, বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ফিরব। অন্যজন বলেছিল, সুদীপদা তো কাশীপুরে কারুর বাড়ি নেমন্তন্ন খেতে গেছে, ছেড়ে দে, কাল নিয়ে নেবেক্ষণ। সেটা শুনে সুবিমল কাশীপুরেও গিয়েছিল যদি সুদীপকে পায় তো শেষ করে দেবে বলে। বেশ কিছুক্ষণ এ রাস্তা ও রাস্তা খুঁজেও তাকে খুঁজে পায়নি। বৃষ্টিটা খুব বেড়ে গিয়েছিল। সুবিমল যদিও রেনকোট হেলমেট এইসব পরেছিল, তাও ওর বাইক চালাতে অসুবিধে হচ্ছিল, তাই একটা শেড মতো জায়গায় অপেক্ষা করছিল। বাইকটা একটা গাছের ছাওয়ায় দাঁড় করানো ছিল। একটু পরেই একটা স্কুটার সেখানে এসে দাঁড়ালো। একটা ছেলে সেটা চালাচ্ছিল। পিছনে আরেকজন মহিলা বসেছিল, আর দুজনের মাঝখানে সুদীপকে দুদিকে পা দিয়ে বসিয়ে রেখেছিল। বডির ওপর দিকটা একটা পর্দা দিয়ে বাঁধা ছিল। মনে হয় টেনে নিয়ে যেতে সুবিধে হবে বলেই ওইভাবে বেঁধেছিল। ওরা খুব কষ্ট করে বডিটাকে নিয়ে এসেছিল, কারণ সুদীপের এত বড় বডিটা হ্যান্ডেল করতে ওদের বেশ অসুবিধে হচ্ছিল। তারপর ওরা বডিটাকে টেনে টেনে গঙ্গার ধারে নিয়ে গিয়েছিল। গঙ্গার কাদামাখা মাটিতে বারবার পড়ে যাচ্ছিল। ভদ্রমহিলা মনে হয় ছেলেটার মা, কারণ ছেলেটা বারবার বলছিল,
মা তুমি ছাড়ো, আমি করছি। আর মহিলা কান্না মেশানো গলায় বলছিল, তুই ওপরে উঠে যা, আমি করছি। ওরা পুরো কাজটা শেষ করে স্কুটারটা ফেলে রেখে হনহন করে চলে গেল। সুবিমল ওদের খুব কাছেই ছিল, কিন্তু কালো রঙের রেনকোট পরেছিল বলে ওকে ওরা দেখতে পায়নি। পুরো ঘটনা বর্ণনা করে অবিনাশ বললেন, কোনার ওই টেবিলে আমাদের পেন্টার ওর থেকে বিবরণ শুনে শুনে ছবি আঁকছে। হয়ে গেলেই সোজা গিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো। কাবেরী ধীরে ধীরে বলল, সুবিমল যে সত্যি কথা বলছে তার প্রমাণ কি? নিজেকে বাঁচাতেও হয়তো এরম গল্প বানাচ্ছে। তা অবশ্য খুব ভুল বলনি, তবে যে রেটে ধোলাই পড়েছে তারপরে এগুলো বানালে ওর কল্পনা শক্তির সত্যিই প্রশংসা করতে হবে। অবিনাশ আরও বললেন, ও হ্যাঁ, সুদীপের ফোনটা তুমি চেয়েছিলে না, এই নাও। তখনই পেইন্টার এসে বলল, স্যার আমার স্কেচ করা হয়ে গেছে, 8টার মধ্যে হাওড়ায় পৌঁছতে হবে, আমি চললাম, বলে একরকম প্রায় দৌড়েই বেরিয়ে গেল। অবিনাশ চেঁচিয়ে বলল, হ্যাপি জার্নি। কাবেরীকে বললেন, আচ্ছা, দার্জিলিং বেড়াতে যাচ্ছে, 8টায় ট্রেন। আমার কথায় এসে এঁকে দিয়ে গেল। ছেলেটার আঁকার হাত খুবই পরিষ্কার, শুনে শুনে এত ভালো ছবি আঁকে। চলো দেখবে, চলো। সুবিমলকে ততক্ষণে আবার লকআপে ঢুকিয়ে দেয়া হয়েছে। ওরা উঠে কোনার টেবিলের দিকে যাওয়ার সময়ই অবিনাশের বউয়ের ফোন এলো। অবিনাশ ফোনে কথা বলতে লাগলেন। কাবেরী আর গোপাল টেবিলের কাছে এসে দেখল দুটো A4 পেপারে চৈতালি আর তার ছেলের জলে ভেজা স্কেচ। কর্দমাক্ত রহস্যের ৬ষ্ঠ পর্ব এখানেই শেষ হলো। এই পর্বের অংশগ্রহণকারীরা হলেন অবিনাশ, সন্দীপ গোস্বামী, চৈতালি, পিয়ালি গোস্বামী, কনক চাপা, চন্দ্রিমা চ্যাটার্জি, কাবেরী, সোমা চট্টোপাধ্যায়। আর পাত্র পরিচয় আমি প্রিয়াঙ্কা সরকার। কাহিনী পরিচালনা আর উপস্থাপনায় সোমা চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তবে আর দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।